17ই ফেব্রুয়ারি কবি জীবনানন্দ দাশের জন্মদিন। একেবারে নিঃশব্দে পেরিয়ে গেল তার নিজ জন্মভূমি বাংলাদেশে। 1899 সাল কবির জন্ম হয়েছিল বাংলাদেশের বরিশালে। সেই দেশেই তার পড়াশোনা উচ্চ মাধ্যমিক পর্যন্ত। আজকের বাংলাদেশ ইতিহাস মোছার নেশায় বুঁদ হয়ে আছে। ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি সব মুছে ফেলছে। এই তো সেদিন খুলনা বিশ্ববিদ্যালয়ের কবির নামে নামাঙ্কিত যে ভবন ছিল, সেই ভবনের নাম বদলে দিয়েছে ইউনুস প্রশাসন। মুখে সম্প্রীতির কথা বললেও কাজে ইউনুস তার চরম মৌলবাদী মতাদর্শের প্রতিফলন রেখেছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলা ভাষা এবং বাংলাদেশের জন্য যারা কাজ করেছেন সেই সমস্ত হিন্দুদের কৃতিত্ব এভাবেই তিনি মুছে ফেলতে চান। ইউনুসের ভাষায় যাকে বলে রিসেট বাটন। কিন্তু এই রিসেট বাটন টিপে কি প্রকৃত ইতিহাস মুছে ফেলা যাবে? এক ভবনের নাম মুছে ফেলে কি বাংলাদেশ থেকে জীবনানন্দ দাশের নাম মুছে ফেলতে পারবেন মোহাম্মদ ইউনুস? হ্যাঁ, এটা হতে পারে তিনি তার মতো কিছু মৌলবাদী মানুষকে সাময়িক খুশি করতে পারবেন হয়তো। কিন্তু এই বিষাক্ত মানসিকতা যে সমস্ত দেশে আছে তাদের ইতিহাস বলছে মৌলবাদীরা নিজেদের নায়ককে কিছুদিন পরেই খলনায়ক বানিয়ে নয় দেশ ছাড়া করে, আর না হলে খতম করে দেয়। আর বাংলাদেশের নতুন বন্ধু পাকিস্তান, সেখানে তো এই খেলা চলছে সেই 1947 সাল থেকে, জন্মলগ্ন থেকে। ঘুরে ফিরে একই গল্প ফিরে আসে। ধর্মের নামে একজনের শাসন খতম করা হয়, সেই ধর্মকে পুঁজি করে নতুন কেউ শাসন করে, আবার একই ঘটনা। প্রতিবাদ করলেই ব্লাসফেমির অভিযোগে কণ্ঠরোধ। এই বাংলাদেশও সেই পথেই এগোচ্ছে। হাসিনাকে ফ্যাসিবাদী তকমা দিয়ে যারা দেশছাড়া করেছিলেন তারাও আজ সেই ভেঙে দাও গুড়িয়ে দাওয়ের রাজনীতিই করছেন। সহনশীলতা তাদের মধ্যেও একেবারেই নেই। সরকার পতনের সঙ্গে সঙ্গে যারা কৃতিত্ব নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছিলেন, সেই সমস্ত জামাত, বিএনপি, কোটা বিরোধী সবাই কৃতিত্বের আকচাকচি ঘিরে তাদের নিজেদের মধ্যে এখন সমস্যা দেখা দিয়েছে। আওয়ামী সরকার তাদের ব্যর্থতার সুযোগ নিয়ে অনেকেই এই সমস্ত ছাত্র যুবদের কাজে লাগিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করেছিল, দেদার টাকা খরচ করেছিল হাসিনার সরকার ফেলে দেওয়ার জন্য। আর এখন শুরু হয়ে গেছে ভাগ বাটোয়ারার লড়াই। আন্দোলনের সময় আধুনিক রাষ্ট্র গঠনের আশ্বাস দেওয়া হয়েছিল। মেয়েরাও যে আশ্বাস পেয়ে আন্দোলন করেছিল তারা নিশ্চয়ই আজ বুঝতে পারছে তাদের সামনে কী পরিণতি অপেক্ষা করছে। যে খুলনার মাটি, যেখানে বাঙালি এবং হিন্দুদের নাম মুছে ফেলল এই মোহাম্মদ ইউনুসের বাহিনী, সেই খুলনার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে জামাত শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে একেবারে প্রকাশ্যে, দিবালোকে, ঘন্টার পর ঘন্টা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শর্ট ফর্ম কুয়েট। এই কুয়েটে ছাত্রদলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে প্রথমে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ হয়। উভয় পক্ষের শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে। আর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনার জন্য জামাত শিবির দায়ী, জামাতের যে ছাত্র শিবির তারা দায়ী। মোটামুটি বোঝা যাচ্ছে এই ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব হবে না এই বাংলাদেশে। রাজনৈতিক দলগুলো সেটা হতে দেবে না। ছাত্রলীগের নৈরাজ্য আগে সহ্য করতে হয়েছে বাংলাদেশের মানুষকে, আর এখন ছাত্রদল, ছাত্র শিবির, সমন্বয়ক সহ বহু আরও সংগঠনের অত্যাচার সহ্য করতে হবে। আগে ছিল একজনের শাসন, আর এখন হাজার জনের মধ্যে দলাদলি। এই ধর্মকারবারীরা, রাজনৈতিক দলগুলো, এরা এই যন্ত্রণা দিয়েই যাবে সাধারণ মানুষকে। আওয়ামী লীগের 1.5 যুগে যারা অভুক্ত ছিল সেই সমস্ত ক্ষুধার্থরা আজ উঠে পড়ে লেগেছে। কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। আসলে ইতিহাস মোছা মৌলবাদী মানসিকতায় সহনশীলতার বড়ই অভাব। ক্ষমতা আর অর্থের লোভে এরা যুগে যুগে শত্রু খুঁজে বেড়ায়। প্রথমে শত্রু হয় নিজেদের বৃত্তের বাইরে কেউ, আর প্রাথমিক উদ্দেশ্য পূরণের পর শত্রুর আর অভাব হয় না। তখন এরা ঘরের মধ্যেই একে অপরের শত্রু হয়ে যায়। বাংলাদেশে যেমন হাসিনা যেতেই প্রথমে হয়েছিল হিন্দুরা শত্রু, আর এখন জামাত, বিএনপি, কতই না শত্রু। শত্রুর কখনো অভাব হয় না এদের।
এ বিষয়ে আপনাদের কি মতামত? বাংলাদেশে কখনো আদৌ বাস্তবিক গণতন্ত্র ফিরবে, নাকি বাংলাদেশ যেভাবে চলছে তাদের ভবিষ্যৎ হবে পাকিস্তান? এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এতক্ষণ আমি পঙ্কজ বিশ্বাস আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছিলেন মাধ্যম।